ইয়েস ম্যাম। হ্যালো। দেখা যাচ্ছে ম্যাম। হ্যাঁ, আমার কথা শুনতে পাচ্ছ স্পষ্ট? জি ম্যাম, শুনতে পাচ্ছি। তো আমরা লাস্ট দিন অ্যাট্রিবিউট পড়েছিলাম না? আজকে এখান থেকে পড়বো। এখানে আছে ডেটা। সো ডেটাতে আমাদের জানতে হবে এলিমেন্টস, ভ্যারিয়েবল, অবজারভেশন, স্কেল অফ মেজারমেন্ট, কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটেটিভ ডাটা, এন্ড ক্রস সেকশনাল এন্ড টাইম সিরিজ। তো প্রথমে যেটা আসতেছে ডাটা কি? ডাটা অ্যাকচুয়ালি দ্য ফ্যাক্টস এন্ড দ্য ফিগারস কালেক্টেড, অ্যানালাইসিস এন্ড সামারাইজিং ফর দ্য প্রেজেন্টেশন এন্ড ইন্টারপ্রিটেশন। ডাটা ছাড়া তো আমি সামারাইজ, অ্যানালাইসিস কিছুই করতে পারবো না এবং ইন্টারপ্রিটেশনও করবো না। সো সেটাই হলো ডাটা, যেগুলো নিয়ে আমরা এই কাজগুলো করবো। তারপর আসতেছে কোয়ান্টিটেটিভ অথবা নিউমেরিক্যাল ডাটা। কোয়ান্টিটেটিভ ডাটা হলো অবজারভেশন মেজার্স অন এ নিউমেরিক্যাল স্কেল। নিউমেরিক্যাল স্কেলের উপরে মানে হলো গিয়ে যেগুলো হলো নাম্বার থাকবে, যেমন মনে করো হাইট, ওয়েট, সেলস, প্রোডাকশন, এগুলো একটা নাম্বার। সো এই টাইপের জিনিসই হলো নিউমেরিক্যাল ডাটা বা কোয়ান্টিটেটিভ ডাটা। তাহলে কোয়ালিটেটিভ ডাটা কি? একটা মানুষের কোয়ালিটি আমরা নাউনে যেরকম পড়েছি না, কোয়ালিটেটিভ নাউন, ওরকম কোয়ালিটেটিভ ডাটাকে আসলে ক্যাটাগরিতে ভাগ করতে হয়। কেন? কারণ যেহেতু এটা নাম্বারে দেওয়া থাকে না, নাম্বার নিয়ে আমি যখন এটা কাজ করতে পারবো না, বাট আমি ক্যাটাগরিতে ভাগ করতে পারবো। যেমন আমি যদি জেন্ডার নেই তাহলে মেল ফিমেল কমন জেন্ডার ভাগ করতে পারি। যদি হেয়ার কালার নেই তাহলে মনে করেন রেড, ব্ল্যাক, হোয়াইট, এরকম হেয়ার কালারে আমি ভাগ করতে পারি। যদি রেস নেই তাহলে আমি এটাকে কিসে ভাগ করতে পারি? যেমন মনে করেন ব্রাউন, হোয়াইট, ব্ল্যাক, এভাবে ভাগ করতে পারি। তো এই টাইপের জিনিসটাকে আমি বলছি কোয়ালিটেটিভ ডাটা। তারপর আসতেছে ক্রস সেকশনাল ডাটা। যখন একটা সেম টাইমে আপনি এক একটা ডাটা নেবেন, যেমন 2012 সালে আপনি আম, বাংলাদেশ, নেপাল, পাকিস্তান এদের জিডিপি নিলাম, তাহলে 2012 সালটা হলো আমার টাইম পয়েন্ট। আর যে ডাটাগুলো নিচ্ছে আমি জিডিপি, সেগুলা হলো আমার ক্রস সেকশনাল ডাটা। টাইম সিরিজ ডাটা হলো একটা সেভারাল টাইম পিরিয়ড থাকবে। সাপোজ আমি বললাম 2012 থেকে 2021 সাল পর্যন্ত বাংলাদেশের জিডিপি নিলাম, তাহলে সেটা হলো টাইম সিরিজ ডাটা, কারণ একটা সার্টেন টাইম পর্যন্ত প্রতি বছরের আমি ডাটা নিচ্ছি। এতটুকু বুঝতে পারছি? ইয়েস ম্যাম। আচ্ছা, এখন আসতেছে এলিমেন্টস, ভ্যারিয়েবল এবং অবজারভেশন। সেটা আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই। এখানে না হয় সংজ্ঞা টাইপ করে আছে, এই যে এখানে দেখেন ভ্যারিয়েবল দেওয়া আছে, অবজারভেশন দেওয়া আছে, এলিমেন্টস দেওয়া আছে। এখানে দেখেন ব্লু কালার যে ডাটা রাম, এনার্জি সাউথ, কিস্টোন, এগুলো যে লেখা আসতেছে, এগুলার উপরে আমি ডাটাগুলো নিচ্ছি, এগুলোকে আমি বলছি এলিমেন্ট। তারপর উপরে দেখেন স্টক এক্সচেঞ্জ, অ্যানুয়াল সেলস, আর্ন, এগুলো হলো আমাদের ভ্যারিয়েবল। মানে এক একটা কোম্পানিগুলো, যে কোম্পানিগুলো আমার বলতেছি এলিমেন্ট, এদের মধ্যে আমি কি কি ডাটা নিচ্ছি সেটা হলো স্টক এক্সচেঞ্জ, অ্যানুয়াল সেলস, আর্ন, এগুলো হলো আমার ভ্যারিয়েবল। এখন আমি সাউথ এনার্জির জন্য যে আমি স্টক এক্সচেঞ্জ একটা পাইলাম, অ্যানুয়াল সেলস একটা পাইলাম, আর্ন একটা পাইলাম, এই তিনটা হলো আমার অবজারভেশন। তারপরে এইখানে আমি যতগুলা ডাটা পাইছি এগুলো সবগুলাকে আমি একসাথে বলতেছি ডাটা সেট। আর ডাটা যদি আমি সিঙ্গুলার ফর্মে বলতে চাই যে একটা ডাটা, ধরেন এনার্জি সাউথের স্টক এক্সচেঞ্জ, সেটা হলো ওটিসি, সেটা হলো ডারটাম, সিঙ্গুলারে ডারটাম বলে। বুঝে গেল? একটু বুঝতে পারছি? ইয়েস মিস। এতটুকু বোঝা গেছে? ইয়েস মিস। আচ্ছা, এরপর আসতেছে স্কেলস অথবা লেভেল অফ মেজারমেন্ট। স্কেল অফ মেজারমেন্ট চার প্রকার, বা লেভেল অফ মেজারমেন্ট বলতে পারে এটাকে। কি কি? নমিনাল, অর্ডিনাল, ইন্টারভেল আর রেশিও। এর মধ্যে নমিনাল, অর্ডিনাল, ইন্টারভেল, রেশিও এগুলো কি জিনিস সেটা আমরা ভালো করে বুঝবো। আচ্ছা, তার আগে আমি আসি এই যে আমি তো এলিমেন্টস বলছি কিন্তু ভ্যারিয়েবল নিয়ে বলি নাই। ভ্যারিয়েবলও দুই প্রকার, সেটাকে কোয়ালিটেটিভ ভ্যারিয়েবল বা অ্যাট্রিবিউট ভ্যারিয়েবল বলতেছে, আর কোয়ান্টিটেটিভ ভ্যারিয়েবল বা নিউমেরিক ভ্যারিয়েবল বলতেছে। এখন তাইলে কোয়ালিটেটিভ বা অ্যাট্রিবিউট ভ্যারিয়েবল কি করবে? সেটা হলো নন নিউমেরিক হবে। অলরেডি আমরা এটা নিয়ে কথা বলছি, কি কি হতে পারে জেন্ডার, মানে যেগুলো ধরেন আপনি বললাম বার্থ অফ স্টেট, আপনি কোথায় জন্মগ্রহণ করছেন, সেটা কি ঢাকা, চট্টগ্রাম, ইউএসএ, ইউকে, যে কোনোটাই হতে পারে, কিন্তু সেটা কি কোনো নাম্বার? সেটা নাম্বার না, বাট সেটা
অ্যাট্রিবিউট ভ্যারিয়েবল অথবা কোয়ান্টিটেটিভ ভ্যারিয়েবল। কোয়ান্টিটেটিভ ভ্যারিয়েবল আবার হলো নিউমেরিক্যালি থাকবে, যেমন মনে করেন ক্লাসরুমের সংখ্যা, ক্লাস কতক্ষণের হয়, তারপর হলো অ্যাকাউন্টে কত টাকা আছে, কতজন চিলড্রেন আছে ফ্যামিলিতে, সেটা। এখন এক কোয়ান্টিটেটিভ ভেরিয়েবল আবার দুই প্রকার, ডিসক্রিট আর কন্টিনিউয়াস। ইজি ভাষায় বোঝার জন্য আমি বলতেছি, ডিসক্রিট হলো যেই জিনিসকে আপনি ভাগ করতে পারবেন না, লাইক আড়াইটা মানুষ কি বলতে পারবেন? নো ম্যাম। আড়াইটা মানুষ বলতে পারবো না। তারপরে 3.5টা ব্যাংক অ্যাকাউন্ট পারবো? না। পারবো না। এই টাইপের জিনিস যেগুলোকে আমি ফ্র্যাকশনে প্রকাশ করতে পারি না, সেগুলো ডিসক্রিট ভ্যারিয়েবল। তাহলে কন্টিনিউয়াস ভ্যারিয়েবল কোনগুলা? যেগুলোকে আমি ফ্র্যাকশনে প্রকাশ করতে পারবো। লাইক আমি যদি টাইম বলি, ক্লাস টাইম, 40 মিনিট, ফ্র্যাকশন না? 1 ঘন্টা 40 মিনিট হইতে পারে না? ইয়েস ম্যাম। পারে। আচ্ছা, তারপরে আবার বলি ব্যালেন্স আপনার ব্যাংকের অ্যাকাউন্টে 1,30,000 টাকা আছে, এটা কি কন্টিনিউয়াস না? কারণ এটা ফ্র্যাকশন নাম্বার না? জি ম্যাম। এটা ইজিলি বুঝার স্বার্থে বললাম আপনাদেরকে, যাতে ইজিলি বুঝতে পারেন। আচ্ছা, এখানে দেখো সামারি আসছে, ভ্যারিয়েবল দুই প্রকার, কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটেটিভ। কোয়ালিটেটিভ তিনটা আছে, ব্র্যান্ড অফ স্পিসি, পিসি কোন ব্র্যান্ডের, ম্যারিটাল স্ট্যাটাস লাইক ম্যারিড, আনম্যারিড, উইডো, ডিভোর্সড, তারপরে হলো হেয়ার কালার। আর কোয়ান্টিটেটিভ দুই প্রকার, ডিসক্রিট, কন্টিনিউয়াস। ডিসক্রিট কি? চিলড্রেন ইন এ ফ্যামিলি, স্ট্রোক অন গলফ কোর্স, এগুলা। টিভি সেট ওনার, মানে কয়টা টিভি সেট আছে, ফ্যামিলিতে কয়টা মানে বাচ্চা আছে, গল্ফ হলে কতগুলো স্ট্রোক গেছে। তাহলে কন্টিনিউয়াস কি হবে? অ্যামাউন্ট অফ ইনকাম ট্যাক্স পেইড, ওয়েট অফ স্টুডেন্ট, তারপরে ইয়ারলি রেনফল। তাহলে স্কেল অফ মেজারমেন্ট আমি যেটা বলছিলাম 4 প্রকার। নমিনাল কথাটা শুনলে কি মনে হয়? নমিনেশন শুনছি না, এই কথাটা নমিনি, এগুলো শুনছি। ইয়েস ম্যাম। হ্যাঁ, এগুলো মানে কি? একজন পার্টিকুলার কারো নাম, তাই না? Yes. তার মানে নমিনাল লেভেল অ্যাকচুয়ালি নাথিং বাট এ নেমস। কিরকম? যেগুলো অ্যাকচুয়ালি ক্লাসিফাইড করা যাবে কিন্তু ক্যাটাগরিতে, কিন্তু এইটাকে আমি অ্যারেঞ্জ করতে পারবো না অর্ডারে, ছোট থেকে বড় সাজাতে পারবো। যেমন হেয়ার কালার, আই কালার, জেন্ডার, রিলিজিয়ান। আবার যদি বলি, ধরেন আপনাদের যে আইডি নাম্বার আছে, আইডি নাম্বার কি আসলে নাম্বারের মতো কাজ করে? না ম্যাম, আইডি হিসেবে। আচ্ছা, তাহলে আইডিটা কিন্তু অ্যাকচুয়ালি আইডি নাম্বারের মতো কাজ করতেছে না, তাই না? কারণ আইডি অ্যাকচুয়ালি কি? আপনাদের নাম, এক একজনের আইডেন্টিফিকেশন। এইটা অ্যাকচুয়ালি কারোর সাথে কারোটা মিলবে না, রাইট? ইয়েস ম্যাম। আবার মনে করেন মেসির জার্সি নাম্বার এখন কত, 30, তাই না? পিএইচজিতে আগে কত ছিল? 10। এখন এটা কি মনে হয়, এই জার্সি নাম্বারটা কি নাম্বার? না ম্যাম, আইডেন্টিফিকেশন। এইটা অ্যাকচুয়ালি তার আইডেন্টিফিকেশন। যখন ধারাভাষ্যকার উপর থেকে ধারাভাষ্য দেয়, তখন মেসির চেহারাটা তো দূর থেকে দেখা যায় না, তখন সে বুঝে যে সে 10 নম্বর জার্সি বা 30 নম্বর জার্সি যাচ্ছে, দ্যাটস মিন এটা মেসি। তার ধারাভাষ্য নিতে সুবিধা হয়। তারপর কারো রোল, ক্লাসের রোল, আইডি নাম্বার, তারপরে বললাম ফুটবলের জার্সি, ক্রিকেটের জার্সি, এগুলো অ্যাকচুয়ালি কোনোটাই কি না? নাম্বার না। কিন্তু এগুলো একটা নাম না, তাই এটা নমিনাল লেভেল অফ মেজারমেন্ট। বুঝা গেল?
বুঝছি নাকি না? Yes, ma'am. এখন অর্ডিনাল কি? অর্ডিনাল হলো তাদের তো তারা নাম তো হবেই, আবার সাথে অর্ডারেও সাজানো যাবে। যেমন মনে করেন আর্মির র্যাঙ্ক কি হয়, প্রথমে সেকেন্ড লেফটেন্যান্ট, তারপর লেফটেন্যান্ট, ক্যাপ্টেন, মেজর, তারপরে এরকম র্যাঙ্ক আছে না? বড় জি। থেকে ছোট সাজানো যায় বা ছোট থেকে Yes. বড় সাজানো যায়। হ্যাঁ, তো এই টাইপ জিনিস। তারপর মনে করেন ব্যাংকে কি আছে, জুনিয়র অফিসার, অফিসার, সিনিয়র অফিসার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ম্যানেজার, জেনারেল ম্যানেজার, এরকম কি উপরের দিকে র্যাঙ্ক না? তাহলে এগুলো কি? এগুলো কিন্তু অর্ডারে সাজানো যাচ্ছে। আবার যদি গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশন, তারপরে পিএইচডি, পোস্ট ডক্টরিয়াল, সবকিছু একটার পর একটা আসে। এই টাইপের জিনিসকে আমি বলতেছি অর্ডিনাল লেভেল অফ মেজারমেন্ট। ক্লিয়ার? জি না, ম্যাম। এটা সিকোয়েন্স মেনটেন করবে এরকম সবকিছুই। হ্যাঁ। এবং তারপর আসলো ইন্টারভেল। ইন্টারভেল কি? ইন্টারভেলে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস আছে, এখানে অর্ডিনালও থাকবে, ঠিক আছে, কিন্তু এখানে মিনিংফুল জিরো থাকবে না। মিনিংফুল জিরো মানে কি জানেন? জিরো আছে কিন্তু জিরোর আচরণ জিরোর মন না। জিরো মানে কি? কোনো কিছু নাইকে বুঝায়, তাই না? তাই বুঝায় না? জি ম্যাম। কোনো জায়গায় যদি আমি বলি জিরো, জিরো পপুলেশন, তার মানে কি একটা মানুষও নাই। যদি বলি জিরো পেশেন্ট, তার মানে একটা পেশেন্টও নাই। কিন্তু যদি আমি বলি জিরো টেম্পারেচার, তার মানে কি সেখানে টেম্পারেচার নাই? বলেন তো। না না, টেম্পারেচার আছে। এটা বাট সেটা স্ট্যান্ডার্ড ধরা হয়েছে জিরো, তার নিচে নামলে আরো, আর যদি জিরোর উপর আস্তে আস্তে উঠতে থাকে তখন আমরা বরফ পড়াটা কমে আস্তে আস্তে গরম বাড়তে থাকে। বুঝা গেল? তার মানে জিরো আছে বাট জিরোর আচরণ জিরোর মতো না। আবার যদি বলি জিরো সাইজ ড্রেস, জিরো সাইজ ড্রেস মানে কি ড্রেস নাই এরকম? সাইজ নাই। সাইজ নাই এরকম? জিরো সাইজ ড্রেস মানে কি? নিউ বর্ন বেবিদের ড্রেস কিনে না মানুষ, জি। তখন বলে যে জিরো সাইজ। এখন জিরো সাইজ ড্রেস মানে বলতে কিন্তু সাইজ নাই এরকম না। জিরো একটা স্ট্যান্ডার্ড ধরা হয়েছে নিউবর্ন বাচ্চাদের জন্য, তারপরে 1 বছর 2 বছর এরকম। বুঝা গেল? তার মানে ইন্টারভেলে একটা জিরো থাকবে কিন্তু তার আচরণ জিরোর মতো থাকবে না। ক্লিয়ার? ইয়েস মিস। তারপরে রেশিও। রেশিওতে কি হয়? রেশিওতে আবার মনে করো একে তো তুমি সেটা রেশিও বের করতে পারবা যে কোনো কিছুর সাথে, আবার সেকেন্ড হলো এখানে জিরো জিরোর মতো আচরণ করবে। যদি বলে কোনো ডাক্তারের চেম্বারে জিরো পেশেন্ট, তখন কি বুঝবা? কোনো পেশেন্ট নাই। যদি বলি এই কোর্সে অ্যাডভাইজিং জিরো, তার মানে এই কোর্সে কেউ অ্যাডভাইজিং করে না, তাই না? বুঝা গেল? জি ম্যাম। যদি বলি জিরো ডিস্টেন্স, ধরো তোমার ম্যাথ ক্লাসের থেকে স্ট্যাট ক্লাসে জিরো ডিস্টেন্স, এটার মানে কি বুঝবো বলো তো? একই রুমে ক্লাস হবে, ঠিক কি না? এখন লেভেল অফ মেজারমেন্টকে আমি 4 ভাগে ভাগ করছি। নমিনাল, অর্ডিনাল, ইন্টারভেল, রেশিও। নমিনাল কিভাবে? ডাটা মেবি ক্লাসিফাই। ক্লাসিফাই কিরকম? ওই যে জার্সি নাম্বার, মেক অফ কার লাইক টয়োটা, নিশান, এরকম। তারপর অর্ডিনাল কি? ডাটার র্যাঙ্ক, যেটা অলরেডি বললাম, ক্লাসের র্যাঙ্ক হতে পারে, টিমের র্যাঙ্ক হতে পারে, আর্মির র্যাঙ্ক হতে পারে, এডুকেশনাল স্ট্যাটাস হতে পারে। তারপর ইন্টারভেল। ইন্টারভেলে কি থাকবে? মিনিংফুল ডিফারেন্স বিটুইন ভ্যালুস। আরেকটা লিখে রাখো, নো ভ্যালু অফ জিরো।
যেমন টেম্পারেচার, ড্রেস সাইজ। তাই রেশিওতে কি থাকবে, মিনিংফুল 0 পয়েন্ট থাকবে, আর রেশিও করা যাবে। নাম্বার অফ পেশেন্ট সিন, নাম্বার অফ সেলস কল মেড, ডিস্টেন্স টু ক্লাস, এগুলা। আচ্ছা, আমাদের এই চ্যাপ্টারটা শেষ। আমি এখন তো আপলোড করতে পারতেছি না, এটা একটা ঝামেলায় পড়ছি আমি। ম্যাম গুগল ক্লাসে কি আপলোড হয়? ওইটাতে তো ইজিলি হয়। আমি অরবিটে দিয়ে দিব তোমাদেরকে, ওকে হ্যাঁ। ওকে। তোমাদেরকে আচ্ছা দেখো, আমি অলরেডি লেকচার 1টা আপলোড করছি, এটা দেখা যায় কিনা একটু চেক করো তো। জি ম্যাম, আসছে, লিংক আসছে। দেখা যাচ্ছে। আমি বইগুলোও দিয়ে দিচ্ছি তোমাদেরকে। জি ম্যাম। দেখা ম্যাম যাচ্ছে? লেকচার 1 কি শেয়ার করছেন ম্যাম? হ্যাঁ, লেকচার 1 দিয়েছি তো, দেখো। অরবিটে ঢুকে দেখো, লেকচার 1 দিয়ে দিই। ও জি জি ম্যাম, ঠিক আছে ঠিক আছে। ওকে ম্যাম, থ্যাংক ইউ। পেয়েছো? জি ম্যাম, পেয়েছি। প্রেজেন্টেশন অফ ডাটায় কি আসবে, ডাটাগুলো অ্যাকচুয়ালি কিভাবে প্রেজেন্ট করবে। আচ্ছা, এখন প্রেজেন্টেশন অফ ডাটায় প্রথমে আসতেছে টেবুলেশন, হ্যাঁ। টেবুলেশন কথাটা শুনলে কি মনে হয়, টেবিল টাইপের কিছু একটা? জি ম্যাম। হ্যাঁ। তাহলে আমরা কি করব, একটা ডাটা, আমি যখন ডাটা কালেক্ট করি, তোমরা দেখছো কিনা জানি না, অনেক সময় অনেকে এসে বলে না, এই কোশ্চেনিয়ারটা একটু ফিল আপ করে দেন। একটা প্রশ্ন থাকে, 4টা 5টা অপশন থাকে, দেখছো কখনো? ইয়েস ম্যাম। করে কিনা? জি জি। তো ওই ডাটাটা তো একটা পেপারে আছে, সেই পেপার থেকে তার আমি অ্যানালাইসিস করতে পারবো না, সেটাকে আমার টেবিল আকারে সাজাইতে হবে। সেই যে প্রসেসটা, সেটাকে আমি বলছি টেবুলেশন। বুঝা গেল? জি ম্যাম। টেবুলেশনের সেকশন দেখো, এখানে আমি কি করেছি, 4টা সেকশন নিছি। জেন্ডার, মেল এন্ড ফিমেল। এখান থেকে কিন্তু আমি ইজিলি বুঝতে পারি এ সেকশনে কয়টা মেল, বি সেকশনে কয়টা মেল, আবার টোটাল মেল স্টুডেন্ট কয়জন আছে, আবার টোটাল ফিমেল স্টুডেন্ট কয়জন আছে, অথবা এই সেকশনে কতজন স্টুডেন্ট আছে, এটা আমি বুঝতে পারি, তাই না, ইজিলি। ইয়েস ম্যাম। এই যে প্রসেসটার মাধ্যমে একটা
ডাটাকে টেবিল আকারে নেওয়া হয়, র ডাটাকে, সেটাকে বলে টেবুলেশন। তাহলে টেবুলেশনের পারপাস কি? টেবুলেশনের প্রথম পারপাস হলো সিম্পলিফাইজ কমপ্লেক্স ডাটা, সে কমপ্লেক্স ডাটাকে সিম্পলিফাইজ করে। তারপর কি করে? কম্পারিজন ফ্যাসিলিটেট করে, তুমি ইজিলি কম্পেয়ার করতে পারবা। 3 নম্বর কি? ইট প্রেজেন্টস দ্য ডাটা ইন এ ট্রু পার্সপেক্টিভ, ট্রু পার্সপেক্টিভ আকারে ডাটাটাকে প্রেজেন্ট করতে পারবে, আসলে এটা কি মন আকারে আছে। তারপরে ফিগার ক্যান বি ওয়ার্ক ওভার মোর ইজিলি, এইখান থেকে তুমি খুব ইজিলি ফিগার আঁকতে পারবে। ফিগার মানে কি? গ্রাফস, ঠিক আছে। তারপর অ্যানালিটিক্যাল স্টেপ ইজিয়ার হবে, যদি টেবিলের মাধ্যমে ডাটা দেখো তাহলে খুবই ইজিলি অ্যানালিটিক্যালি এটাকে কাজ করাতে পারবে। এরপর আসছে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন অথবা ফ্রিকোয়েন্সি টেবিল। এখানে কত ফ্রিকোয়েন্টলি ডাটাটা অকার করছে সেই জিনিসটা আসলে দেখা হয়। সেটা যখন আমরা ম্যাথে ঢুকবো খুব ইজিলি বুঝতে পারবো অ্যাকচুয়ালি ফ্রিকোয়েন্সি টেবিল বা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন বলতে কি বোঝাচ্ছে। তারপরে ডাটা কিভাবে প্রেজেন্ট করা হয়? ডাটা দুইভাবে প্রেজেন্ট করা, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনে ক্লাস আসতে পারে, ক্লাস বাউন্ডারি, টালি মার্কস আসতে পারে, ফ্রিকোয়েন্সি আসতে পারে, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, রিলেটিভ ফ্রিকোয়েন্সি। আর স্ট্যাটিস্টিক্যাল চার্টে কি আসবে? ডট প্লট, স্টিমলিফ প্লট, হিস্টোগ্রাম, ফ্রিকোয়েন্সি কার্ভ, অজাই, বার ডায়াগ্রাম, পাই চার্ট। আচ্ছা, এরপরে আমি আসি যে বার ডায়াগ্রাম বলতে কি বোঝায়। এটা কোয়ালিটেটিভ ভ্যারিয়েবলের ক্ষেত্রে হয়, মনে রাখবা কোয়ালিটেটিভ ভ্যারিয়েবলের ক্ষেত্রে। এবং বার চার্টে কি হয়? এটা কোয়ালিটেটিভ ডাটাকে সামারাইজ বা ফ্রিকোয়েন্সি, রিলেটিভ ফ্রিকোয়েন্সি বা পার্সেন্টেজ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনে ভাগ করবে। হরিজোনাল এক্সিসে থাকবে লেভেলস, হরিজোনাল এক্সিসে থাকবে লেভেল বা ভ্যারিয়েবলস, ঠিক আছে। আর ভার্টিক্যালে থাকবে আমার ফ্রিকোয়েন্সি। ভার্টিক্যালে থাকবে ফ্রিকোয়েন্সি, ঠিক আছে। এবং এইটাতে হলো একটা ফিক্সড ওয়াইড ধরে আপনাকে ক্লাসগুলোকে লেবেল করে সেই অনুযায়ী যেই যে ফ্রিকোয়েন্সি গুলো আসবে সেটা হাইটের অ্যাপারেন্টলি অ্যাডজাস্ট করতে হবে। কিন্তু বাররা সেপারেট থাকবে, একটা বারের সাথে আরেকটা বার লেগে যাবে না, বুঝা গেল? চেহারা যদি দেখাই, এই যে দেখেন একটা বারের সাথে কি আরেকটা বার লেগেছে? লাগে নাই, তাই না? হ্যালো না, হ্যালো। লাগে নাই ম্যাম। হ্যাঁ, এই জন্য। আর এটা দেখতে একটু কিটক্যাট বারের মতো দেখে এটাকে অ্যাকচুয়ালি বার চার্ট বলে, বারের মতো দেখতে, দ্যাটস ওয়াই এটাকে নাম বার চার্ট। আচ্ছা, এখন আমরা একটা ম্যাথ করব। দেখেন এখানে গেস্ট স্টেইং এট গ্র্যান্ড সুলতান were asked to rate the quality of their accommodation as a being excellent, above average, average, below average অথবা poor. The rating provided by a sample of 20 guests. 20 জন গেস্টের ডাটা দেওয়া আছে। এখন তোমরা কি করবে আমি বলি। এক পাশে লেখো রেটিং, এক পাশে লেখো ফ্রিকোয়েন্সি। লিখে কি কি বলছে এখানে? এক্সিলেন্ট, অ্যাবভ এভারেজ, এভারেজ, বিলো এভারেজ, পোর। নিচে নিচে লেখো, রেটিং এর নিচে নিচে এভাবে লেখো কি কি দেওয়া আছে। এক পাশে রেটিং, কলাম বরাবর প্রথমে রেটিং, রেটিং কি কি আছে সেগুলো নিচে নিচে লিখবা। আর এক পাশে ফ্রিকোয়েন্সি, এটা লেখো সবাই।
ম্যাম রেটিং আর ফ্রিকোয়েন্সি এর নিচে কি কি সাজায় লিখতে হবে ম্যাম, ওই যে লেখাগুলো? রেটিং লেখো, ফ্রিকোয়েন্সি লেখো পাশাপাশি কলাম বরাবর। জি জি রেটিং নিচে তুমি লিখবা হলো যে পাঁচটা এখানে বলছে না, এক্সিলেন্ট, জি জি অ্যাবভ অ্যাভারেজ, অ্যাভারেজ, বিলো অ্যাভারেজ, পোর, এটা নিচে নিচে লেখো। ওকে। লেখা হয়েছে? হয়েছে লেখা? একটু ম্যাম একটু। হইলে আমাকে একটু বলো। ইয়েস ম্যাম। ম্যাম হয়েছে ম্যাম। আচ্ছা, এখন দেখো তো এখানে প্রথমে কি লিখছো? এক্সিলেন্ট। এক্সিলেন্ট। দেখো তো এক্সিলেন্ট এখানে কয়টা আছে? এখানে যে 20টা ডাটা দেওয়া আছে এর মধ্যে এক্সিলেন্ট কয়টা আছে? এক্সিলেন্ট তো ম্যাম একটাই আছে। একটা আছে, তাহলে এক্সিলেন্টের পাশে এক লেখো। ফ্রিকোয়েন্সির জায়গায় এক। ফ্রিকোয়েন্সিতে এক। এক, হ্যাঁ। এবার দেখো অ্যাবভ অ্যাভারেজ কয়টা আছে? 8টা। ঠিক মতো দেখো। ও না, 9টা। আচ্ছা, তাহলে অ্যাবভ অ্যাভারেজের পাশে 9 লেখো ফ্রিকোয়েন্সির জায়গায়। এভারেজ কয়টা? 5টা। হ্যাঁ, লেখো 5। বিলো এভারেজ কয়টা? 4। ইয়া 4টা। না, ঠিক মতো ও দেখো। ইয়া। 3টা। তাহলে 3 লেখো। ফোর কয়টা? 4 2টা। ফোর দুইটা, তাহলে 2 লেখো। Yes, ma'am। এখন তোমার এই ফ্রিকোয়েন্সিতে যে নাম্বারগুলো লেখছো এগুলো সবগুলো যোগ করে দেখো তো কত আসছে। 20। তার মানে তোমার অ্যান্সার মিলছে, রাইট? ওরা বলছিল 20 জন গেস্ট, তাই না? জি ম্যাম। আচ্ছা, এখন তোমরা কিন্তু ফ্রিকোয়েন্সি টেবিল তৈরি করে ফেলছো, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন বা ফ্রিকোয়েন্সি টেবিল তৈরি করে ফেলছো। এই টাইপের ডাটা থাকলে তোমাকে এরকম কোশ্চেনগুলো থাকতে পারে, প্রিপেয়ার এ ফ্রিকোয়েন্সি টেবিল অর ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, প্রিপেয়ার রিলেটিভ ফ্রিকোয়েন্সি এন্ড পার্সেন্টেজ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। তারপর বলতে পারে ড্র এ বার চার্ট অর ড্র এ পাই চার্ট। যেইটা তোমাকে বের করতে বলবে সেইটা করবা। যেমন বার চার্ট করতে হলে তোমাকে ফ্রিকোয়েন্সি টেবিল করেই আসতে হবে, তুমি এটা না করা ছাড়া এটা করতে পারবে না। পাই চার্ট করতে গেলে ফ্রিকোয়েন্সি এবং পার্সেন্ট দুইটাই লাগবে। কিন্তু যদি তোমাকে শুধু ফ্রিকোয়েন্সি টেবিল বের করতে বলে তাহলে কি বাকিগুলো করার দরকার আছে? না না ম্যাম। তো যেটা চাবে সেই অনুযায়ী অ্যান্সার করবা। এখন দেখো তো তোমার জিনিসটা আমার এখানে সিরিয়াল উল্টাপাল্টা আছে, বাট তোমার সাথে অ্যান্সার মিলছে কিনা সেটা দেখো। জি ম্যাম। তাইলে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন বের করতে পারবা। ইয়েস ম্যাম ইনশাআল্লাহ। এখন দেখো রিলেটিভ ফ্রিকোয়েন্সি তাহলে কেমনে বের করবা। আমি ফ্রিকোয়েন্সিকে এফ ধরলাম, টোটাল যেটা বের করলাম ওটাকে ক্যাপিটাল এন ধরলাম, 20। এখন রিলেটিভ ফ্রিকোয়েন্সি কি? এফ বাই এন। এফ এর মান প্রথমে কত? 2। এন এর মান কত? 20। 2 বাই 20, তারপরে 3 বাই 20, 5 বাই 20, 9 বাই 20, 1 বাই 20। তোমরা তোমাদের ওয়াইজ করো যেভাবে এখানে সিরিয়ালটা ধরছো, ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা, পার্সেন্ট কিভাবে বের করব? এফ বাই এন ইনটু 100। এটা কত? একের মধ্যে কত অংশ তাই বের করছি না? জি ম্যাম। এখন আমি বের করবো 100-র মধ্যে কত অংশ, বুঝা গেল? ইয়েস ম্যাম। তাহলে কি এফ বাই এন এর সাথে 100 100 গুণ। গুণ করলে পেয়ে যাবে। মনে রাখবা এটা যোগফল, রিলেটিভ ফ্রিকোয়েন্সি 1 হবে আর পার্সেন্ট ফ্রিকোয়েন্সি 100 হবে, বুঝা গেল? জি ম্যাম। ম্যাম এই টেবিলের নামটা কি?
ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। আচ্ছা তুমি এইটা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। জি জি জি। আর তোমাকে যদি রিলেটিভ ফ্রিকোয়েন্সি বের করতে বলে তাহলে এটা বের করতে হবে। যদি রিলেটিভ। পার্সেন্ট ফ্রিকোয়েন্সি বের করতে বলে তাহলে এটা বের করতে হবে, বুঝা গেল? জি জি ম্যাম, বুঝছি। রিলেটিভ আর পার্সেন্ট ফ্রিকোয়েন্সি। এখন আমরা গ্রাফটা আঁকবো। আচ্ছা এখন বলতে পারো যে ম্যাডাম গ্রাফ পেপার লাগবে কিনা। গ্রাফ পেপারেরও যদি না আঁকো, বাট চোখের আন্দাজে দেখতে জিনিসটা সুন্দর হইতে হবে, বা আর একটা চিকন একটা মোটা এরকম যাতে না হয়, স্কেল দিয়ে সুন্দর করে আঁকবা, বুঝা গেল? ইয়েস ম্যাম। ক্লিয়ার? জি ম্যাম। আচ্ছা যেটা বলতেছিলাম, গ্রাফ পেপার রাখতে হবে নট নেসেসারি, বাট চোখের আন্দাজে বারগুলা যাতে সিমিলার হয়, একটা চিকন একটা মোটা এরকম যাতে না হয়। ক্লিয়ার? ইয়েস ম্যাম, ক্লিয়ার। এখন দেখো আমি কি করলাম, হরিজন্টাল এক্সিসে রেটিং নিছি। রেটিং কি ছিল, তোমরা যেই সিরিয়ালে লিখছো সেই সিরিয়ালে বসাবা, একটা আগে পরে বসালে কোনো সমস্যা হবে না। তোমরা এক্সিলেন্ট থেকে শুরু করছো করো, আমি 4 থেকে শুরু করছি। আর এইখানে আমার পরে আমি এখানে প্রথমে 0 আমার হাইয়েস্ট ছিল 9, আমি তাই এখানে 9 লিখছি। হ্যাঁ সবচেয়ে থেকে হাইয়েস্ট 9 না? জি ম্যাম। 9 কিনা বলো? হ্যালো? জি জি ম্যাম, 9। তার জন্য আমি এখানে 9 দিলাম। তাহলে আমার পড়ে ছিল 2টা, দেখো পড়ের বারটা আমি একে 2 পর্যন্ত নিচ্ছি। বিলো এভারেজ ছিল 3টা, তাই বিলো এভারেজের বারটা আমি 3 পর্যন্ত নিচ্ছি। এভারেজ 5টা, তাই 5 পর্যন্ত নিলাম। অ্যাবভ এভারেজ 9 পর্যন্ত নিচ্ছি। এক্সিলেন্ট একটা, তাই 1 পর্যন্ত নিচ্ছি। এতটুকু বুঝতে পারছি? ইয়েস ম্যাম। আচ্ছা এইভাবেই আঁকতে হবে। আচ্ছা নেক্সট ক্লাসে আমি আজকে এটা শেষ করতেছি, বারবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। নেক্সট ক্লাসে আমরা পাই চার্ট আঁকবো। পাই চার্ট আঁকার জন্য তোমাদের চাঁদা লাগবে। তোমরা ইন্টারমিডিয়েটে ম্যাথ প্র্যাকটিক্যাল করছো না, হায়ার ম্যাথের মানে ম্যাথসের প্র্যাকটিক্যাল করছো না? ইয়েস ম্যাম। ওখানে মনে আছে চাঁদা দিয়ে ঘুরায় ঘুরায় একটা আঁকতে হইতো? জি জি ম্যাম। এটা কিন্তু ওইটা পাই চার্ট। তো আমরা পাই চার্ট আঁকবো নেক্সট ক্লাসে। তো পাই চার্ট আঁকার জন্য চাঁদা মাস্ট লাগবে। নেক্সট ক্লাসে তোমরা 3জনই চাঁদা নিয়ে আসবা, আমার সাথে সাথে আঁকবা, আদারওয়াইজ তোমরা পরে ভুল করতে পারো। বুঝে গেল? তো এইটা আমি আপলোড করে দিছি, তোমরা সবাই দেখে নিও। আজকের মতো আপাতত ক্লাসটা শেষ করতেছি, কারণ বারবার ডিসকানেক্ট হয়ে যাইতেছে। পাই চার্ট ডিসকানেক্ট হলে তোমরা কিছু বুঝবা না। বুঝে গেল? ইয়েস ম্যাম। ঠিক আছে, তাহলে আজকে ক্লাসটা শেষ করতেছি। আল্লাহ হাফেজ। ওকে ম্যাম, আল্লাহ হাফিজ।